ক্রমে জুলাই জাতীয় সনদের উপর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রাক নির্বাচন ও গণভোট পরিস্থিতি সম্পর্কে টিআইবির জাতীয় এবং স্থানীয় পর্যায়ে চলমান গবেষণার উপর ভিত্তি করে এই প্রাথমিক প্রতিবেদন পর্যবেক্ষণ প্রকাশ করা হচ্ছে। এই প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশের উদ্দেশ্যে নির্বাচন কমিশন সরকার প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, রাজনৈতিক দল, কর্মী, প্রার্থী, কর্মী সমর্থক, গণমাধ্যম, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং ভোটারসহ সকল অংশীজনের মধ্যে সংশ্লিষ্ট গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল এবং প্রতিবেদন নির্বাচনের পর প্রকাশ করা হবে। প্রাক নির্বাচন পরিস্থিতি টিআইবির পর্যবেক্ষণ। প্রাক নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ভূমিকা দেখেছি আমরা। তফসিল ঘোষণা পূর্ব সময়ের যেই ভূমিকা আমরা দেখেছি, নির্বাচনী প্রস্তুতি এবং কমিশনের কার্যক্রমে অংশীজনের আস্থার বিষয়ে দেখেছি। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে বিতর্ক। তিন দফা ভোটার তালিকা হালনাগাদ করলেও কিছু আসনে অধিক ভোটার মাইগ্রেশন এবং অধিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হওয়ায় রাজনৈতিক দলের উদ্বেগ এবং অভিযোগ। ডিজিটাল কাঠামো ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র থেকে নির্বাচনের তথ্য ব্যবস্থাপনা, রোহিঙ্গারা ভোটার তালিকা অন্তর্ভুক্তি এবং তাদেরকে তালিকা থেকে বাদ না দেয়া, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধ ও সংঘর্ষ, থানায় হামলা, অসন্তোষ ও সুপারিশ জানিয়ে প্রায় 1185টি দাবি আপত্তি নির্বাচন কমিশনে জমা, কিছু ক্ষেত্রে জনগণের মতামত উপেক্ষা করার অভিযোগ। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি, নিবন্ধন পাওয়া কিছু নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তথ্য সঠিকভাবে যাচাই বাছাই না করা এবং নিবন্ধনের পূর্ব শর্ত এবং যোগ্যতা নিয়ে অভিযোগ গণমাধ্যম প্রকাশ সহ বিতর্ক। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলের অসন্তোষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 59% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা এবং ব্যবস্থাপনার অংশ হিসেবে সিসি ক্যামেরা, লাইট ও বিবিধ যন্ত্রাংশ ক্রয় এবং তা স্থাপনের জন্য স্লিপ ফান্ডের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ কিছু স্কুলের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারদের অনানুষ্ঠানিক নির্দেশে উত্তোলন এবং তা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা প্রদান। পরবর্তীতে উত্তোলনকৃত অর্থের সামান্য অংশ অবকাঠামো সংস্কার বা লজিস্টিক ক্রয়ের জন্য স্কুল কর্তৃপক্ষকে প্রদান, বাকি অর্থ আত্মসাতের নির্ভরযোগ্য তথ্য। পর্যবেক্ষক নিবন্ধন কার্যক্রমের ত্রুটি, নাম সর্বস্ব এবং দলীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং পূর্বে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী ব্যক্তির প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন প্রদান। 81টি সংস্থার 55,454 জন পর্যবেক্ষকের মধ্যে 17টি সংস্থা থেকে 64% পর্যবেক্ষক নিয়োগ, অল্প সংখ্যক প্রতিষ্ঠান থেকে অধিক পর্যবেক্ষক নিয়োগে বিশ্বাসযোগ্যতা এবং তাদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলের সন্দেহ। পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা ও সক্ষমতা নিয়েও সংশয় রয়েছে। অফিস এবং লোকবল না থাকা নাম সর্বস্ব একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে 10,000-এর বেশি পর্যবেক্ষক নিয়োগ, অনিয়মের প্রতিবেদন প্রকাশের পর সেই প্রতিষ্ঠানের পর্যবেক্ষক কার্ড স্থগিত। বিদেশি পর্যবেক্ষকদের ব্যয়ভার নির্বাচন কমিশনের বহনের বিতর্কিত সিদ্ধান্ত, যা কর্তৃত্ববাদী আমলের চর্চার ধারাবাহিকতা হিসেবে সমালোচিত। কমিশন এবং পর্যবেক্ষকদের স্বার্থের দ্বন্দ্ব। নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণে কমিশনের ওয়েবসাইটে নিবন্ধনের জন্য আবেদনকারী 14,000 গণমাধ্যম কর্মীর ব্যক্তিগত তথ্য কিছু সময়ের জন্য ফাঁস, যা গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য হুমকি। তফসিল ঘোষণা পূর্ব সময়ের আমরা দেখেছি ফলাফল নির্ধারণে ক্ষেত্র বিশেষে অন্যতম প্রভাবক পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলের সন্দেহ, একজনের মোবাইল নম্বর দিয়ে আরেকজনের ব্যালট গ্রহণ, নির্ধারিত সময়ের আগেই ভোট গ্রহণের অভিযোগ, কয়েকটি দেশে একই ঠিকানায় বিপুল সংখ্যক ব্যালট গণনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার, রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনে অভিযোগ প্রদান। নির্বাচন কমিশন ব্যাখ্যা দিলেও পোস্টাল ভোটে কারচুপির সন্দেহ। তফসিল ঘোষণা পরবর্তী সময়ে আমরা আরো দেখেছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি। এর ভিতরে দেখেছি নিবন্ধন স্থগিত হওয়ার কারণে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা এবং নির্বাচন প্রতিহতের ঘোষণা এবং সহিংসতা। পূর্বের জাতীয় নির্বাচনে সহিংসতাপ্রবণ এলাকা এবং অন্তর্বর্তী সরকারের সময় যে এলাকাগুলোতে অধিক সহিংসতা হয়েছে এমন উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতি। তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক হত্যাকাণ্ড, মব ভায়োলেন্স, ছিনতাইয়ের ঘটনা অব্যাহত, সম্ভাব্য প্রার্থীর হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা এবং নির্বাচনের প্রভাব পড়বে না বলে কমিশনের বিতর্কিত বক্তব্য। আমরা আরো দেখেছি হলফনামার তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের হলফনামার তথ্য প্রদত্ত আয় ব্যয়
দ্বৈত নাগরিকত্ব, সম্পদ, বিদেশে আয় ও সম্পদ, ঋণ, দায় সংক্রান্ত তথ্যের উপর টিআইবির প্রকাশিত তথ্য বিশ্লেষণ সহ গণমাধ্যমে প্রচার হওয়া সত্ত্বেও তথ্য সঠিকতা এবং পর্যাপ্ততা এবং আয় ও সম্পদ কতটা বৈধ উপায়ে অর্জিত তা সঠিকভাবে যাচাই হয়নি, হবে কিনা এবং ব্যত্যয়ের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কিনা এ ব্যাপারে প্রশ্ন রয়েছে। কিছু প্রার্থী হলফনামায় বিদেশের সম্পদ এবং দ্বৈত নাগরিকত্ব বিষয়ে মিথ্যা তথ্য প্রদান এবং তথ্য গোপন করলেও সে সকল প্রার্থীদের নির্বাচনে বৈধ ঘোষণা। অন্তত ৪৫ জন ঋণগ্রস্ত প্রার্থী যারা প্রাথমিকভাবে খেলাপি বলে গণ্য হয়েছিলেন আইনের দুর্বলতার সুযোগ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ঋণগ্রস্তদের ছাড় দেওয়ার লক্ষ্য সময়সীমা বাড়ানো এবং এক্ষেত্রে কমিশনের বিতর্কিত বক্তব্য প্রদান। প্রাথমিক বাছাইয়ে এবং কিছু সংখ্যক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিলের কারণে মনোনয়ন বাতিলের কারণ প্রকাশ না করায় এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। স্বতন্ত্র প্রার্থীর সর্বাধিক মনোনয়ন বাতিল করা হয়েছে এবং নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ প্রার্থীদের। মনোনয়ন বৈধতার জন্য স্বতন্ত্র প্রার্থীদের সর্বাধিক আপিল এবং নামঞ্জুর। জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর প্রতিনিধিত্ব বৃদ্ধিতে নির্বাচন কমিশনের পদক্ষেপে ঘাটতি। তফসিল ঘোষণা পরবর্তী সময়ে আমরা নির্বাচন কমিশনের ভূমিকাগুলো দেখেছি। সেখানে সকল দল এবং প্রার্থীদের সমান প্রতিযোগিতার ক্ষেত্রের বিষয়গুলো আমরা যেটা দেখেছি, রিটার্নিং অফিসারের রুমে একজন মনোনয়ন প্রত্যাশীকে আরেকজন মনোনয়ন প্রত্যাশী ও তার কর্মীদের হামলা, মনোনয়ন প্রত্যাশীকে রুম থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা এবং কমিশনের পদক্ষেপের ঘাটতি। ১% সমর্থকদের স্বাক্ষর থাকা সত্ত্বেও যাচাইয়ের সময় তাদের না পাওয়া এবং স্বাক্ষরের অসামঞ্জস্যতার অজুহাতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলের অভিযোগ। নির্বাচনী অনিয়ম রোধে কমিশনের আইন প্রয়োগে ঘাটতি এবং অনীহা। প্রভাবশালী দলগুলোর শীর্ষ স্থানীয় নেতারা রাত ১২টার পরও জনসমাবেশ করলেও কোনো পদক্ষেপ গ্রহণ না করা। ক্ষেত্র বিশেষে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ গ্রহণ, শোকজ, কমিশনের তলব এবং জরিমানা। ব্যালট পেপারে বিএনপির প্রতীকের অবস্থান নিয়ে প্রতিবাদের অংশ হিসেবে বিএনপির অঙ্গ সংগঠনের নির্বাচন কমিশন ঘেরাও এবং একটা রাজনৈতিক দলের প্রতি কমিশনের পক্ষপাতের অভিযোগ। তফসিল ঘোষণা পরবর্তী সময়ে আমরা প্রচার ও অপপ্রচার নিয়ন্ত্রণের বিষয়গুলো দেখেছি। সেখানে দেখেছি নির্বাচনী আচরণবিধি ভেঙে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচনী প্রচারণা অব্যাহত, নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের ঘাটতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার জন্য রাজনৈতিক দল এবং প্রার্থীদের অনিয়ন্ত্রিত অর্থ ব্যয়ও আমরা দেখেছি। এক্ষেত্রে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ জানুয়ারি ২০২৬ সময়ের মধ্যে শীর্ষ ২ নির্বাচনী জোটের শীর্ষ দলগুলোর দলীয়ভাবে ফেসবুক প্রচারণায় সর্বোচ্চ ব্যয় করা হয়েছে। একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকার অধিক পর্যন্ত খরচ করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরি, ভোটারদের বিভ্রান্ত করা এবং নির্বাচনকে প্রভাবিত করতে এআই ব্যবহার করে প্রস্তুতকৃত ভিডিও, ফটোকার্ড এবং বিভিন্ন মাধ্যমে প্রচারও চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থী এবং কর্মীদের অপমানকর, বিদ্বেষমূলক, ধর্মান্ধ এবং পুরুষতান্ত্রিক হয়রানি চলছে। তা বন্ধে কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু প্রয়াস সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেই। আমরা প্রাক নির্বাচনী পর্যবেক্ষণের ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা দেখেছি। এই ক্ষেত্রে তফসিল ঘোষণা পূর্ব সময়ে আমরা নির্বাচনী যে প্রচারণার অংশ দেখেছি, সেখানে দেখেছি অনুমোদিত সময়ের আগেই রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেন। সকল সম্ভাব্য প্রার্থীর দেয়াল লিখন এবং পোস্টার লিখন আইন ২০১২ ধারা ৩ এবং ৪ ভঙ্গ করে দেয়াল, খুঁটি, যানবাহন এবং বিভিন্ন স্থাপনা পোস্টার এবং প্রচারণা সামগ্রী লাগিয়েছেন। প্রচারণার জন্য অনুমোদিত সময়ের আগেই দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় আমরা লক্ষ্য করেছি। সার্বিকভাবে ৩৮.৮% প্রার্থীর নির্বাচনী ব্যয়সীমা অতিক্রমের তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি। ৩৩.৮%। ব্যয়সীমা অতিক্রান্ত প্রার্থীদের গড়ে ১,১৯,৬১,৩১০ টাকা পর্যন্ত ব্যয় করেছেন, যা আমরা সংগ্রহ করেছি। এই তথ্যগুলো ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ সময়ের মধ্যে। কমিশন সম্ভাব্য প্রার্থীদের মাঠ থেকে নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণের নির্দেশনা দিলেও ৮১.৩% প্রার্থীদের তা অমান্য করেছেন। প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ প্রদানের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোনে প্রচারণাকারী প্রার্থীরা হুমকিও প্রদান করেছেন। প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। দলের পক্ষে কাজ করার জন্য হুমকি দিয়ে নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেছেন। আমরা দেখেছি তফসিল ঘোষণা পরবর্তী সময়ে বৈষম্য হ্রাসে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার, দলীয় মনোনয়ন এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া। সেখানে আমরা দেখেছি প্রার্থীদের যোগ্যতা এবং জনপ্রিয়তা বিচার না করে মনোনয়ন প্রদানের অভিযোগ রয়েছে।
সক্রিয় ও দলের প্রতি অধিক অবদান রাখা প্রার্থীরা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন এমন দৃষ্টান্তও রয়েছে। মনোনয়ন বঞ্চিতদের আন্দোলন, অন্তদ্বন্দ্ব এবং সহিংসতা লক্ষ্য করা যায় এবং এটা থেকে বোঝা যায় যে ক্ষমতার রাজনীতির দৃষ্টান্তটা আরও চিহ্নিত হয়েছে। জুলাই সনদে ৫% নারী প্রার্থী মনোনয়নের অঙ্গীকারের পর বাস্তবে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীদের উপেক্ষা করা হয়েছে। মোট প্রার্থীর মাত্র 4.05% নারী প্রার্থীদের মনোনয়ন প্রদান করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ নির্বাচনে অংশগ্রহণকারী 30টি রাজনৈতিক দলের কোনো নারী প্রার্থী নেই। বিএনপির 2.8%, জাতীয় পার্টির 3.1% এবং এনসিপির 6.3% নারী প্রার্থী মনোনয়ন প্রদান করেছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই হার 7.87%, যা যোগ্য নারী প্রার্থী এগিয়ে আসে না এই যুক্তি সর্বাত্মহীনতার পরিচায়ক। দলের মধ্যেও যোগ্য নারী প্রার্থীকে যোগ্যতা সত্ত্বেও জোটগত স্বার্থসহ ক্ষমতার রাজনীতির কারণে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। তুলনামূলকভাবে ছোট দলগুলোর কোনো কোনো ক্ষেত্রে নারী মনোনয়নের হার বেশি লক্ষ্য করা যায়। নারী প্রার্থীদের প্রচারণায় বাধা প্রদান, অশালীন নারী বিদ্বেষী মন্তব্য ও প্রচারণা সামগ্রী ছেঁড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকতর অশ্লীলতা এবং ধর্মান্ধ হয়রানির অভিযোগও রয়েছে। তফসিল ঘোষণা পরবর্তী সময়ে দেখেছি রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র হিসেবে মোট প্রার্থীর 3.91% ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র 12 জন এবং নারী প্রার্থী 10 জন। 29টি রাজনৈতিক দল ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোনো প্রার্থী মনোনয়ন দেননি। সিপিবি থেকে 63 জনের মধ্যে 17 জন ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু, বিএনপি থেকে 289 জনের মধ্যে 6 জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে 228 জনের মধ্যে 1 জন, এনসিপি থেকে 32 জনের মধ্যে 1 জন প্রার্থীর মনোনয়ন প্রদান করেছেন। নির্বাচনী সমঝোতা, জোট, কোন্দল এবং রাজনৈতিক বিভাজন। বিএনপির নেতৃত্বে 7 দলীয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট গঠন করা হয়েছে। প্রার্থী নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগদান এবং বিএনপির প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ঘটনা আমরা দেখেছি। দলীয় নমিনেশন না পেয়ে নেতাকর্মীদের অবরোধ, ভাঙচুর, স্বতন্ত্র প্রার্থিতা ঘটনাও ঘটেছে। বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রচারণাকালে বহিষ্কৃত নেতাকর্মীদের সাথে সংঘর্ষও হয়েছে। সমঝোতার পরও প্রভাবশালী দলের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার না করে প্রচারণা অব্যাহত রেখেছেন এবং শরিকদের মধ্যে বিবাদ দেখা যাচ্ছে। জামায়াতের সাথে জোটের প্রেক্ষিতে এনসিপির প্রথম সারির বেশ কিছু নেতা দল ত্যাগ করেছেন। জামায়াতের সাথে আসন সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের 11 দলীয় জোটের বাইরে এককভাবে নির্বাচনের ঘোষণা। আমরা রাজনৈতিক দলের ভূমিকার ভিতর আরো দেখেছি অর্থ, ধর্ম এবং পেশি শক্তির ব্যবহার। নির্বাচনে লাগামহীন অর্থের ব্যবহার অব্যাহত রয়েছে। প্রচারণার অনুমোদিত সময় শেষ হওয়ার অনেক আগেই প্রার্থীদের নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ ব্যয় দেখা যাচ্ছে। প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ প্রদানের অভিযোগ। একটি রাজনৈতিক দলের কর্মীদের ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের তালিকা সংগ্রহ এবং সেই দলের হয়ে কাজ করার জন্য তাদের অর্থ, বিবিধ সুবিধা, হুমকি প্রদানের মাধ্যমে প্রভাব সৃষ্টির প্রয়াসের তথ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার লক্ষণীয়। নারীকে অবমাননা করে সামাজিক মাধ্যমে পোস্ট এবং তা নিয়ে বিতর্কও হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং এর অভিযোগ। রাজনৈতিক প্রচারণায় সুপ্ত, গুপ্ত এবং চাঁদাবাজি নিয়ে প্রধান রাজনৈতিক দল এবং রাজনৈতিক জোটের প্রার্থীদের ব্যক্তিগত আক্রমণাত্মক পাল্টাপাল্টি বক্তব্য। তিক্ত এবং উত্তপ্ত নির্বাচনী পরিস্থিতি। নির্বাচনের দিন ব্যবহারের জন্য অবৈধ সিল সহ রাজনৈতিক কর্মী গ্রেপ্তার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ প্রতিপক্ষের। মাঠ পর্যায়ে কোনো কোনো আসনে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার জন্য তথ্য সংগ্রহকারীদের বিভিন্নভাবে হয়রানি। নির্বাচনের পর দেখে নেওয়া হবে মর্মে হুমকি ও এলাকা থেকে বলপূর্বক বহিষ্কার ইত্যাদি ঝুঁকি এবং চর্চা চলমান রয়েছে। আমরা যদি রাজনৈতিক দলের ভূমিকার আরো কিছু দেখি, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে আমরা দেখেছি সকল প্রার্থী কর্তৃক কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয়েছে। এর ভিতরে রয়েছে মুদ্রণকারী প্রতিষ্ঠানের তথ্যবিহীন প্রচারণা সামগ্রী ব্যবহার, যানবাহন সহকারে মিছিল, মশাল মিছিল, শোডাউন ইত্যাদি, প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার, ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং নষ্ট করা,
এবং 5 জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা প্রদান। এছাড়া নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিক সংঘর্ষ লক্ষণীয়। একটি আসনে দুটি দলের সংঘর্ষে একজনের প্রাণহানি। আমরা যদি বিভাগ ভিত্তিক সংঘর্ষের চিত্রটা দেখি তাহলে দেখতে পাই যে বরিশাল বিভাগে তফসিল ঘোষণার পূর্ব এবং তফসিল ঘোষণা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে, এরপরে রাজশাহী, এরপরে ঢাকা এবং ময়মনসিংহ। আমরা গ্রাফে যেই চিত্র দেখতে পাচ্ছি সেখানে বিভাগ ভিত্তিক সংঘর্ষের শতাংশ আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রাক নির্বাচনী পর্যবেক্ষণের মধ্যে অন্যান্য অংশীজনের ভূমিকা দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা আমরা দেখেছি। যৌথ বাহিনীর অভিযান চলাকালেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষণীয়। ছিনতাই, রাহাজানি, মব সহিংসতা অব্যাহত রয়েছে। তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হন। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী এবং প্রতিপক্ষের উপর হামলা, গুলিবর্ষণ, হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা এবং তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। গণমাধ্যমের ভূমিকার ভিতরে আমরা দেখেছি সরকারি প্রচার মাধ্যমে একটি রাজনৈতিক দল এবং দলীয় প্রধানের কার্যক্রমের অধিক কাভারেজ প্রদান এবং নির্বাচনী প্রচারণায় দৃশ্যমান সহায়ক ভূমিকা পালন। অন্যান্য গণমাধ্যমগুলোতে নির্বাচনী প্রচারণার কাভারেজে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের প্রচারণার ছবি এবং সংবাদের আধিক্য লক্ষণীয়। নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের প্রচারণা সংক্রান্ত সংবাদ বেশিরভাগ গণমাধ্যমে কম পরিবেশন। সরকারি কর্মচারী এবং অন্যান্য অংশীজনের ভূমিকার ভিতরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকদের দলীয় রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ রয়েছে। সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের প্রচারণায় অংশগ্রহণ, গান এবং গজল গাওয়া। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনের পূর্বে নির্দিষ্ট কিছু আসনে বিশেষ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানের বিশেষ উন্নয়ন বরাদ্দ, যা পদত্যাগ পূর্ব উপদেষ্টাদের সাথে সংশ্লিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্বের বিবেচনায় বিতর্কিত। আমরা যদি প্রাক নির্বাচনী সময়ে প্রচার মাধ্যমের ভূমিকার অংশটা আরেকটু গভীরভাবে দেখি তাহলে দেখতে পাই 1 অক্টোবর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত বিটিভির রাত 8টার খবরে নির্বাচন সম্পর্কিত সংবাদে রাজনৈতিক দল এবং প্রার্থীদের পেছনে যে ব্যয় করা হয়েছে সেটার মোট সময় 446 মিনিট 19 সেকেন্ড, যার মোট প্রাক্কলিত আর্থিক মূল্য 4,68,500 টাকা। এই নির্বাচনী প্রচারণা সম্পর্কিত তথ্য প্রচারে একটি দলের প্রাধান্য লক্ষণীয়। এখানে আমরা দলগুলোর ক দল, খ দল, আমরা দলের নাম উল্লেখ করছি না। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তফসিল ঘোষণা পূর্ব সময়ে ক দলকে 144 মিনিট 19 সেকেন্ড দেওয়া হয়েছে, খ দলকে 27 মিনিট 2 সেকেন্ড দেওয়া হয়েছে, গ দলকে 38 মিনিট 52 সেকেন্ড দেওয়া হয়েছে। এভাবে তফসিল ঘোষণার পরে অনুমোদিত সময় আমরা দেখেছি যে ক দলকে অধিক দেওয়া হয়েছে, খ দলকে তারপরে দেওয়া হয়েছে, এবং প্রচারণার জন্য অনুমোদিত সময়েও একইভাবে আমরা দেখেছি যে ক দলকে অধিক দেওয়া হয়েছে, খ দলকে এরপরে সময় দেওয়া হয়েছে, এবং সেই হিসাবে মোট ব্যয়িত সময় আমরা দেখেছি ক দলকে 67.25 সময় দেওয়া হয়েছে, যার প্রাক্কলিত আর্থিক মূল্য 2,70,12,000 টাকা প্রায়, এবং খ দলকে দেওয়া হয়েছে 19.22% সময়, যেখানে যার প্রাক্কলিত মূল্য 77,23,500 টাকা। আমরা এক্ষেত্রে একটা অ্যানেকডট আছে, সেটা হলো বিটিভির ওয়েবসাইটে প্রকাশিত টেরিস্ট্রিয়াল সম্প্রচার বিজ্ঞাপন মূল্যহার অনুযায়ী পিক টাইম সংবাদের মাঝে প্রচারিত স্পট বিজ্ঞাপন ক্যাটাগরিতে প্রতি 10 সেকেন্ডের মূল্যহারের ভিত্তিতে এই প্রাক্কলনটা করা হয়েছে। ঠিক একইভাবে প্রাক নির্বাচনী সময় আমরা প্রচার মাধ্যমের ভূমিকা যেটা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে বিটিভির রাত 8টার খবরে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, গণভোটের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে মোট ব্যয়িত যে সময় ব্যয় করা হয়েছে তা 492 মিনিট 9 সেকেন্ড, যার প্রাক্কলিত মোট আর্থিক মূল্য 4,42,93,500 টাকা। এখানে আমরা দেখেছি গণভোটের প্রচারণায় স্বল্প পরিমাণ অর্থ সময় ব্যয় করা হয়েছে, একইভাবে টাকার অঙ্কে সেটি স্বল্প পরিমাণ। আমরা যদি দেখি গণভোটের প্রচারণার ক্ষেত্রে তফসিল ঘোষণার পর থেকে অনুমোদিত সময়ের পূর্বে 28 মিনিট 29 সেকেন্ড ব্যয় করা হয়েছে। তফসিল ঘোষণার পূর্বে কোনো সময় ব্যয় করা হয়নি। প্রচারণার জন্য অনুমোদিত সময়ে যেই গণভোটের জন্য প্রচারণা করা হয়েছে 8 মিনিট 43 সেকেন্ড। সেই ক্ষেত্রে আমরা দেখি যে ব্যয়িত সময়ের যে শতাংশ, সেখানে অন্তর্বর্তী সরকারের উপরে 44% অধিক সময় ব্যয় করা হয়েছে, নির্বাচন কমিশনের বিষয়গুলো নিয়ে 40.78% সময় ব্যয় করা হয়েছে, এবং গণভোটের প্রচারণার ক্ষেত্রে 7.56% সময় ব্যয় করা হয়েছে।
এই পর্যায়ে আমি সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপনের জন্য আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ইফতেখারুজ্জামানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এবং প্রার্থীরা সহিংসতাপূর্ণ নির্বাচনী কার্যক্রমে রূপান্তর করেছে এবং সেটার মাধ্যমে পুরাতন রাজনৈতিক চর্চায় অব্যাহত রেখেছেন। ফলে নির্বাচনী দল ও জোটের মধ্যে সংঘাত হয়েছে, আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে অস্থিতিশীল পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে এবং ঝুঁকির সৃষ্টি হচ্ছে। পূর্বের ন্যায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম, পেশি, পুরুষতান্ত্রিকতা এবং গরিষ্ঠতান্ত্রিকতার যে শক্তি সেটি ব্যবহার অব্যাহত রেখেছে। শুধু অব্যাহত রাখেনি, বিশেষ করে আমরা যেটা দেখছি অর্থ এবং ধর্মের বা ধর্মান্ধতার অপব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী ব্যয়সীমা প্রায় ইতিমধ্যে অনেক ক্ষেত্রে অতিক্রান্ত হয়েছে, আপনারা সেটি দেখেছেন। প্রচারণার মধ্যে বিশেষ করে ধর্মীয় কন্টেন্ট, বিষয়বস্তু এবং প্রক্রিয়া জোরালোভাবে দৃশ্যমান, সেটার নেতিবাচক প্রভাব সার্বিকভাবে বাংলাদেশের যে মূল্যবোধ, আত্মপরিচয়, তার উপরে ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করছে এবং বিশেষ করে নারীর যে রাজনীতিতে অংশগ্রহণ এবং সার্বিকভাবে নারীর যে সমান অধিকারের বিষয়গুলো, সেগুলো অধিকতর ঝুঁকির সম্মুখীন হয়েছে। অন্য দিক থেকে অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে ধর্মীয়, জাতিগত, জেন্ডার, সামাজিক, সাংস্কৃতিক বা প্রতিবন্ধকতা, এই ধরনের পরিচয়ের ব্যক্তি বা ভোটারদের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তার পাশাপাশি ভোটের সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বজায় রেখে তাদের ভোটে অংশগ্রহণ করার পরিবেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে। অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অন্যান্য অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, তবে ঘাটতি দৃশ্যমান। বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম ও অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দেয় এবং অনেক সময় যেটা আমরা দেখেছি, বিশেষ করে দুটি বৃহৎ দল বা জোটের পক্ষ থেকেই কিন্তু উভয় পক্ষই নির্বাচন কমিশনকে যে দলীয় প্রভাবে প্রভাবান্বিত এই ধরনের অভিযোগে অভিযুক্ত করে থাকেন। এই অবস্থায় তাদের পক্ষে, নির্বাচন কমিশনের পক্ষে হয়তোবা তাদের যে যতটুকু সক্ষমতা আছে এটা প্রয়োগের ঘাটতি আছে, তবে তাদের নিজস্ব যে তৎপরতা, সৎসাহস, সেটারও ঘাটতি অনেক সময় দেখা গেছে। অনলাইন ও অফলাইন প্রচারণা সহ নির্বাচনে প্রায় প্রত্যেকটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণ বিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিভিন্ন অনিয়ম করা সত্ত্বেও নির্বাচন কমিশন অনেকটা তাদের অপারগতার কারণে এড়িয়ে যাচ্ছে বা সক্ষমতার ঘাটতির কারণে এই ক্ষেত্রে বিশেষ করে অনলাইন যে প্রচারণা সেখানে নিয়ন্ত্রণ করা বা সেখানে বিধিমালা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক জটিলতা পৃথিবীর সব দেশই আছে, বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। তা সত্ত্বেও আরো তৎপরতার যেটি সুযোগ সুবিধা সেটা ঘাটতি আছে। আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বিশেষ করে যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেগুলোর পেছনের যে বিজনেস ইন্টারেস্ট, যাদের যে মেটা, গুগল, এই ধরনের সংস্থাগুলো, তাদের সাথে পর্যাপ্ত এঙ্গেজমেন্ট হয়েছে বলে আমরা মনে করছি না। আমরা শুনেছি কিছু কত আলোচনা হয়েছে, কিন্তু তাদের নিজস্ব নীতিমালা যে লঙ্ঘন করছে তারাই, কারণ যে সমস্ত অপপ্রচার হয়, ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে জঘন্য প্রচার, সেগুলো কিন্তু এই ধরনের সংস্থাগুলো তাদের নিজেদের নীতিমালা বহির্ভূত এবং সেই হিসাবে তাদের নিজেরই অপসারণ করার কথা, নিয়ন্ত্রণ করার কথা। সেটি করতে তারা ব্যর্থ হয়, তার অন্যতম কারণ হচ্ছে এটা তাদের ব্যবসা, এর উপর ভিত্তি করে তাদের মানি ফ্লো ডিপেন্ডস, যে কারণে এটি তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা, নির্বাচন কমিশনের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। এটা বাস্তবতা। তা সত্ত্বেও এটা আরো তৎপর, আরো এই বিষয়ে অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের জন্য কার্যক্রম প্রণয়ন করতে হবে বলে আমরা মনে করি। নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে
সুষ্ঠু বা সুস্থ এবং প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে অনেক ক্ষেত্রে ঘাটতি ও ব্যর্থতার দৃষ্টান্ত দেখা যায়। কিছু অনিয়ম হয়েছে, সেটা ইতিমধ্যে তথ্য আছে, এবং নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে লক্ষণীয়। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচন কমিশনকে অসহযোগিতার মনোভাব প্রকাশের অভিযোগ আছে, দৃষ্টান্ত আছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের অনেক ক্ষেত্রে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিতের মূল্যবোধের পরিপন্থী আচরণ ক্রমাগতভাবে দৃশ্যমান হচ্ছে বেশি করে। সর্বশেষ যে বিষয়টি আমরা আমাদের প্রতিবেদনে আছে আরো একবার উল্লেখ করতে চাই, নির্বাচন সংশ্লিষ্ট গবেষণার জন্য তথ্য সংগ্রাহকদের উপর স্থানীয় পর্যায়ে দলীয় নেতা কর্মীদের হাতে কোনো আসনে, যেটা আমরা দেখেছি, বিভিন্ন ধরনের হয়রানি, নির্বাচনের পর দেখে নেওয়া হবে এই ধরনের হুমকি এবং এলাকা থেকে বহিষ্কারের চাপ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতৃত্বের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ সহ এই ধরনের নেতিবাচক চর্চা অব্যাহত রয়েছে, যেটি আমরা কর্তৃত্ববাদের সময় দেখেছি, কিন্তু বর্তমানেও সেটি হিসেবে দ্বারা অব্যাহত। নির্বাচন বিষয়ক এই আমাদের মন্তব্য এই পর্যায়ে শেষ করছি। এখন গণভোট বিষয়ে আপনাদের সম্পর্কে কয়েকটি স্লাইডের মাধ্যমে আমি কিছু পর্যবেক্ষণ তুলে ধরার চেষ্টা করছি। দুটো বিষয় গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি গুরুত্ব সহকারে বিষয়গুলো যেভাবে আপনাদের পদ্ধতিগত বিষয় আছে সেভাবে প্রকাশের চেষ্টা করবেন। একই সাথে দুটো আলাদাভাবে না করে একই সাথে আমরা সেটা করছি। ভোটে যদি যাই, দেখতে পাচ্ছি যে প্রভাবশালী রাজনৈতিক দলসমূহের বিপরীতমুখী অবস্থানের কারণে গণভোট, একই দিন নির্বাচন ও গণভোট এবং সংসদে উচ্চ কক্ষ বিষয়ক বাধ্যবাধকতার সিদ্ধান্ত, এই দুটো যদি এক ধরনের কুইট প্রো কো হয়ে থাকে বা ওই উভয় পক্ষের পরস্পর বিরোধী বা প্রভাবশালী দুটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সন্তুষ্টি অর্জনের উপায় হিসেবে যদি বিবেচিত হয়ে থাকে, তা সত্ত্বেও বাস্তবে এই বিষয়টি আরো এর মাধ্যমে জটিলতর হয়ে গেছে। এমন বিশাল গুরুত্বপূর্ণ বিষয় যেটা গণভোট, বিশেষ করে অধ্যাদেশ প্রণয়ন এবং গণভোটে ভোটের পক্ষে সরকারি সিদ্ধান্তের প্রক্রিয়ায় সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো প্রকার গঠনমূলক পারস্পরিক পরামর্শ বা সমন্বয়ের সুযোগ নেওয়া হয়েছে কিনা সেটি জানা যায় না। সরকারের প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার 18 দিন পর সরকারি কর্মচারীদের গণভোটের পক্ষে প্রচার সম্পর্কে যে নির্দেশনা নির্বাচন কমিশন দিয়েছিল, গণভোটের পক্ষে প্রচার বলে যে বিধির আইনের লঙ্ঘন বলে যে নির্দেশনা নির্বাচন কমিশন দিয়েছিল, তা কতটুকু সুচিন্তিত আইনসম্মত গঠনমূলক, এইসব প্রশ্নের কারণে আরো বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমার্থক হিসাবে বিবেচিত করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। এটা আমরা মনে করি নির্বাচন এবং গণভোট দুটি সমার্থক নয়, এটি প্রশ্নবিদ্ধ একটা বিষয়। নির্বাচন কমিশন এটার আশ্রয় নিয়েছে। তার কারণ হচ্ছে গণপ্রতিনিধি অধ্যাদেশ 2-7 অনুযায়ী নির্বাচন অর্থ এদেশের এই আদেশের অধীনে কোন সদস্যের আসনে অনুষ্ঠিত নির্বাচন, অর্থাৎ কোনোভাবেই গণভোটকে নির্বাচনের সমার্থক বিবেচনার সুযোগ নেই। গণভোটে কোনো ভোটার কোনো আসনে বা কোনো সদস্যের পক্ষে বা বিপক্ষে ভোট দেয় না, কাজে এটি একাকার করে ফেলাটা যৌক্তিক ছিল না বলে আমরা মনে করি। অন্যদিক থেকে প্রজ্ঞাপন জারির আগে গণভোটের অধ্যাদেশ প্রণেতা হিসাবে সরকারের সাথে নির্বাচন কমিশন আলোচনার সুযোগ নিলে তার স্বাধীন ভূমিকার চর্চা প্রশ্নবদ্ধ হতো না বলে আমরা মনে করি, বরং অযাচিত বিভ্রান্তি পরিহার করা সম্ভব হতো। এরপরে আমাদের বক্তব্য হচ্ছে, সর্বোপরি যেটা আমরা দেখতে পাচ্ছি, সরকার ও নির্বাচন কমিশন উভয়েরই অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোটে সরকারের সরাসরি ভূমিকাকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থান প্রদত্ত ম্যান্ডেট অনুযায়ী আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্র সংস্কারের মূল অনুঘটক হচ্ছে জুলাই সনদ এবং তার উপর গণভোটে রায় অর্জনের জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি। এই ভূমিকা পালনে নির্বাচন কমিশন একমত না হওয়ার কোনো আইনগত বা অন্য কোনো যৌক্তিক ভিত্তি ছিল না বলে আমাদের ধারণা, আমরা মনে করি। তবে এই দায়িত্ব পালনের শুরু থেকে সরকারি কর্মচারীদের পাশাপাশি এনজিও, ব্যাংক সহ বিভিন্ন অংশীজনের উপর অযাচিতভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সরকার, যার মাধ্যমে নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। এর সাথে যুক্ত হয়েছে গণভোট পরিচালনায় অর্থায়ন ও ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন, যা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে গণমাধ্যমে।
বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে যেহেতু সরকারি কর্মচারীগণ আইনত নির্বাচন কমিশনের কর্তৃত্বাধীন, এটা আমরা সবাই জানি। তফসিল ঘোষণার পর সরকারি কর্মচারীগণ আইনত নির্বাচন কমিশনের কর্তৃত্বাধীন। সরকার তার কর্মচারীদের গণভোটে হা ভোটের প্রচারণার যৌক্তিক এই কারণে সরকার যদিও সরকারের পক্ষে গণভোটের পক্ষে প্রচারণা চালানো যৌক্তিক, যেটা আমরা আগে বললাম, তো তা সত্ত্বেও যেহেতু নির্বাচনের সময় তফসিল ঘোষণার পর থেকে সরকারি কর্মচারীগণ নির্বাচন কমিশনের কর্তৃত্বাধীন, সেই কারণে এই সিদ্ধান্ত সরকারের যে সরকারি কর্মচারীদের প্রতি যে নির্দেশনা, সেটা প্রদানের আগে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করলে, তাদের সম্মতি গ্রহণ করলে এই বিতর্কটা সৃষ্টি হতো না বলে আমরা মনে করি। অন্যদিকে এই হস্তক্ষেপের কারণে অন্য যে কোনো যে বিবেচনায় হোক না কেন, নির্বাচন কমিশন এক্ষেত্রে আইনের ভুল ব্যাখ্যার উপর নির্ভর করেছে এবং যার মাধ্যমে নিষ্প্রয়োজনীয় বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। সরকার ও নির্বাচন কমিশন গণভোটকে বিতর্কিত করে ঐতিহাসিক গণভোট আয়োজনে নিজেদের প্রত্যাশিত ভূমিকা যথাযথ সুষ্ঠু ও সুচারুভাবে পালনে ব্যর্থতা ঘাটতির পরিচয় দিয়েছে। এরপর টিআইবি গণভোট সম্পর্কে টিআইবির অবস্থান সার্বিকভাবে আমরা তুলে ধরতে চাই। বিষয়বস্তু বিষয় গণভোটের মূল ভিত্তি হচ্ছে আমাদের বিবেচনায় রক্তে রঞ্জিত জুলাই সনদে অন্তর্ভুক্ত সিংহভাগ প্রস্তাব, যা আমাদের টিআইবির মূল ম্যান্ডেট এবং দীর্ঘকালের গবেষণা ও অধিপরামর্শ প্রসূত চাহিদা ও প্রত্যাশার অবিচ্ছেদ্য অংশ। সুশাসন প্রতিষ্ঠা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ, মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষা, দলমত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বিভিন্ন বৈচিত্র্য নির্বিশেষে সকল মানুষের সম অধিকারের প্রত্যয়, এটি সকলের প্রত্যাশা এদেশের। গণভোটে হা ভোটের মাধ্যমে যা সমর্থনের সুযোগ আছে তা হচ্ছে অন্যান্য বিষয়ের পাশাপাশি সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে আপনারা যেটা যদি অধ্যাদেশটি পড়ে দেখেন সেখানে আছে, সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে জুলাই সনদের 43 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের 20(2) অনুচ্ছেদ সংশোধন করে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহারকে নিষিদ্ধ করা বা অপরাধ হিসেবে বিবেচনা করা। এটি একটি অন্যতম একটি বিষয় যেটি আমাদের গণভোটের হা বুধক আইনের মাধ্যমে অর্জন করা সম্ভব। এছাড়া 42 অনুচ্ছেদ অনুযায়ী দুর্নীতি দমন কমিশন বা দুদকের সাংবিধানিক মর্যাদা প্রদানের বিষয়টি আমাদের জুলাই সনদে অন্তর্ভুক্ত আছে। গণভোটের আওতায় সাংবিধানিক সংস্কার প্রস্তাবের পাশাপাশি জুলাই সনদে অন্তর্ভুক্ত অপরাপর প্রস্তাব সমূহ বাস্তবায়ন সার্বিকভাবে, বিশেষ করে জুলাই সনদের দুর্নীতি প্রতিরোধ সংশ্লিষ্ট প্যারাগ্রাফ 70 থেকে 84 পর্যন্ত অনুচ্ছেদ সেগুলো উল্লিখিত প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধের জন্য অপরিহার্য। সরাসরি দুর্নীতি প্রতিরোধক এই ধরনের প্রস্তাবের বাইরে বৃহত্তর পরিসরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের জাতীয় আত্মপরিচয় ও মূল্যবোধ অটুট রাখা এবং জুলাই অভ্যুত্থানের মূল প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিমূলক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার উপযোগী রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যান্য অনেক সাংবিধানিক সংস্কার বিষয়ক প্রস্তাব রয়েছে। এর মধ্যে বিশেষ করে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। বহুজাতি, বহুগোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী, বহু সংস্কৃতির দেশ হিসাবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা। মৌলিক অধিকারের তালিকা সম্প্রসারণ ও সুরক্ষা বাস্তবায়ন। বিচার বিভাগ ও সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা। সংসদে যদি উচ্চ পক্ষ প্রতিষ্ঠিত হয় তাহলে তা যেন নিম্নকক্ষের আসন সংখ্যার পরিবর্তে ভোটের অনুপাতে হয়। সংসদে নারী প্রতিনিধিত্বের সংখ্যা 100 বৃদ্ধি এবং পর্যায়ক্রমে কমপক্ষে 33% নারী প্রার্থী মনোনয়ন রাজনৈতিক দল কর্তৃক। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে কেবল অর্থবিল ও অনাস্থা প্রস্তাব ছাড়া সকল ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে সংসদ সদস্যদের অবস্থান গ্রহণের বিধান। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান। সংসদীয় কমিটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি, বিশেষ করে সরকারি হিসাব সম্পর্কিত কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি, এই ধরনের 4টি কমিটি এবং পাশাপাশি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলোতে অনুপাতিক হারে সংখ্যানুপাতে বিরোধী দলের প্রতিনিধিদের সভাপতি হিসেবে নির্বাচন। এই ধরনের বিষয়গুলো শুধুমাত্র বাংলাদেশে যে স্বাধীনতার মৌলিক চেতনা, 24-এর গণঅভ্যুত্থানের চেতনা, তার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই নয়, বাংলাদেশের সুশাসন, বাস্তব গণতান্ত্রিক উত্তরণ
এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত সহায়ক বলে আমরা মনে করি। সেই কারণে আমরা মনে করি দুর্নীতিকে না বলুন এবং গণভোটে হা বলুন, এটি টিআইবির অবস্থান। সবাইকে ধন্যবাদ। বেশ একটা চ্যালেঞ্জের মতো নতুন একটা বিষয়, অভূতপূর্ব। তা সত্ত্বেও আমরা যতটুকু আমরা মনে করি যে দুটি কাজই সুচারুভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার এখনো সুযোগ আছে, সম্ভাবনা আছে, যদি সকল অংশীজন তাদের নিজস্ব অবস্থান থেকে যথাযথ বিধিসম্মতভাবে আচরণ করেন। সেটা সবচেয়ে বেশি প্রাধান্যের জায়গা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। এই যে প্রতিষ্ঠানগুলো বলতে আমরা শুধুমাত্র নির্বাচন কমিশন বা নির্বাচনকালীন সরকার হিসেবে অন্তর্বর্তী সরকার, আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, সেনাবাহিনী সরাসরিভাবে সম্পৃক্ত থাকবে। এর পাশাপাশি অন্যান্য আইন প্রক্রিয়া সংস্থাসমূহ, প্রশাসন, পাশাপাশি আমাদের অন্য যারা অংশীজন, বিশেষ করে নির্বাচন, গণভোট দুটোর ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের, নির্বাচনের প্রার্থীদের। তারা যদি সুষ্ঠু নির্বাচন চায়, সমান প্রতিযোগিতার ক্ষেত্রে চায়, তাহলে অবশ্যই সেটি সম্ভব এবং ভোটারদেরও যে ভোটারদের জন্য কিন্তু সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করা দরকার, যেন সকল ভোটার সমভাবে তাদের অধিকার চর্চা করে। প্রশ্নগুলো আমরা সকলের জন্য কেন করবো না? বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে সম্ভাবনামূলক যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো অবহেলা করা হয়েছে। দুদকের অভ্যন্তরে দুদক কর্তৃক যেই সিদ্ধান্তগুলোর মাধ্যমে ইতিমধ্যে পরিবর্তন আনা সম্ভব ছিল, এবং দুদকে যারা দুর্নীতিগ্রস্ত তাদের অপসারণ এবং তাদের বিচারায়িত আনা, সেগুলো এই ধরনের কার্যক্রমগুলো গৃহীত হয়নি। কাজেই বাস্তবে দুদক সংস্কার বিষয়টি তেমন উপকৃত হয়নি। সার্বিকভাবে অন্যান্য যে সংস্কার প্রস্তাবনাগুলো সেগুলো সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আমরা মনে করি যে সংস্কারের যে কাঠামো তৈরি হয়েছে সেটি যথেষ্ট মজবুত নয়, শক্তিশালী নয়, এটি ঝুঁকিপূর্ণ হয়েছে বা ডিলেট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর দুটির জন্য কি প্রশ্ন ছিল? সরকার তথ্য প্রকাশ, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে যে অঙ্গীকারটা করা হয়েছিল, সেই অঙ্গীকারটা তিনি এবং তার উপদেষ্টা পরিষদ এবং সেই কারণে তাদের কর্তৃত্বাধীন সরকারি কর্মচারীরা সম্পদের বিবরণী প্রকাশ করে জমা দেয় নাই, প্রকাশ করা হয়নি, যেটি সরকারের ব্যর্থতার যে সরকারের ব্যর্থতার যে লম্বা তালিকা, তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার যে লম্বা তালিকা, তার প্রায় শীর্ষে এই বিষয়টি থাকবে চিরদিন। যদি এখনো পর্যন্ত যে সময় আছে সের মধ্যে যদি প্রকাশ করে সেটা অন্য বিষয়, তাতেও কিন্তু সে এতদিন যে করে নাই সেটার কোনো সঠিক হবে না। এটা অত্যন্ত নেতিবাচক এবং এমন দৃষ্টান্ত স্থাপন করলো যেটা ভবিষ্যতের জন্য ব্যাড প্রেসিডেন্ট, নেতিবাচক দৃষ্টান্ত হলো, এবং এটাকে ব্যবহার করবে পরবর্তী নির্বাচিত সরকারগুলো যে দৃষ্টান্ত সে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই, রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকার করতে পারে নাই, কাজে আমাদেরকে কেন বলছে? এই প্রশ্ন উত্থাপিত হবে। তারপর আমরা সেই প্রশ্ন উত্থাপন করে যাবো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি কি বলছেন দুর্নীতি কমেছে কিনা? দুর্নীতি কমেছে কিনা, বেড়েছে কিনা সেই তথ্য নয়, দুর্নীতি অব্যাহত আছে। দুর্নীতি অব্যাহত আছে এবং যেটি অন্তত আমরা আশা করেছিলাম যে অন্তত এই দেওয়ার বলছে যে দুর্নীতি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আরো কার্যকরভাবে নিয়ন্ত্রিত করতে পারবে। দুটি কারণে হয় না, আমি এখানে বলে দিচ্ছি। একটি হচ্ছে যে মাঠ পর্যায়ে আমরা যে দেখি একেবারে শুরু থেকেই 5 আগস্ট বিকেলবেলা থেকেই, আপনাদেরকে একাধিকবার বলেছি, আরো বলছি, 5 আগস্ট বিকেলবেলা থেকে সারা দেশে বিভিন্নভাবে মাঠ পর্যায়ে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি শুরু হয়েছে। সেটি বিদ্যমান ছিল মোটামুটি ভাবে রাজনৈতিক অঙ্গনে ক্রিয়াশীল শক্তি এবং প্রশাসনিক অঙ্গনে ক্রিয়াশীল শক্তি, যারা নিজেদেরকে মনে করেছে তারা এখন ক্ষমতায়িত, তারা এখন তাদের পালা, তারা সেই কর্মকাণ্ড শুরু করেছে। সেটা সচিবালয়ের অভ্যন্তরে যেরকম হয়েছে সারা দেশবাসী রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাও সরকারের দায়িত্বপ্রাপ্ত কার্যালয় সহ বিভিন্নভাবে বিভিন্ন মহলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। সেগুলো কোনো সুনির্দিষ্ট তদন্ত বা অনুসন্ধান বা তদন্ত হয়নি। সরকারের অনেক সিদ্ধান্ত স্বার্থের দ্বন্দ্ব প্রসূত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, স্বচ্ছতার ঘাটতি ছিল সরকার পরিচালনার ক্ষেত্রে। সার্বিকভাবে আমরা যতটুকু প্রত্যাশা করতে পারতাম অন্তর্বর্তী সরকারের হাত থেকে দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ততটুকু হয়নি। আমরা এই দুর্নীতি বিষয়টা আজকে একটু আলোচনা কম করি, তার কারণ হচ্ছে যে আমাদের 2 দিন পরেই আমাদের আরেকটি প্রেস কনফারেন্স হবে, দুর্নীতি ধারণার সূচক প্রকাশিত হবে, সেদিন আপনাদেরকে আরো এই বিষয়ে আলোচনা করব। স্যার, আমার নাম সৈয়দ রিয়াদ, আমি আজকের পত্রিকায় কাজ করি। স্যার, আপনারা একটা ভালো পর্যবেক্ষণ দিয়েছেন 8 নম্বর প্যারাতে, সেটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী সর্বাধিক মনোনয়ন বাতিল। আমি যদি বলি যে আরপিও লঙ্ঘন করে বা কোনো প্রতিনিধিত্ব আদেশের যে বিষয়গুলো আছে
সেখানে দ্বৈত নাগরিকত্ব কিংবা ঋণ খেলাপি এই ধরনের যে পয়েন্টগুলো আছে, এরকম অনেকগুলো পয়েন্টকে বাদ দিয়ে শুধু লিভ টু আপিলের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী হওয়ার পর বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতে আপিল বিভাগ থেকে লিভ টু আপিল করার পর প্রার্থীরা স্থগিত করা হচ্ছে। এটা বিচার বিভাগের কতটুকু মানে সত্যতা কিংবা তাদের ইয়েটা কিরকম, আপনারা নিজেরাই পর্যবেক্ষণটা দিয়েছেন এবং ইতিমধ্যে আপনাদের যে পর্যবেক্ষণ সেটা আমরাও কিছু জায়গায় প্রমাণ পেয়েছি যে লিভ টু আপিল করার পর প্রার্থীরা কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া স্থগিত করা হয়েছে। যেহেতু যেটা একটা আদালতের বিষয়, হয়তো বা নির্বাচন কমিশনের হাত পা বাঁধা, কাজে সেই ক্ষেত্রে মনে হয় যে আমি অন্তত মনে করি যে নির্বাচন কমিশনের এটা ছাড়া বিকল্প ছিল না, হয়তো না, যদি আপনার প্রশ্নটা আমি সঠিক বুঝে থাকি। বাস্তবতা একটা ফ্যাক্ট, আমরা যেটা বলেছি বাস্তবতা হচ্ছে যে ফ্যাক্টটা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রার্থীতা বাতিল হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই বিষয়টা। এইসব প্রার্থীতা যখন চূড়ান্ত হয়ে যায়, গণপ্রতিনিধিত্ব আদেশের যে কারণে বাতিল হওয়ার যে কারণগুলো আছে সেই কারণগুলোকে ব্যতি রেখে একেবারে একটি লিভ টু আপিল করা কিংবা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকা বা আইনে যেহেতু এটা নিষিদ্ধ নেই, যেহেতু আদালত গ্রহণ করে, সেক্ষেত্রে তো কিছু করার থাকে না, এটা হলো বিষয়। আমি পরিমল পালমা, ডেইলি স্টারে কাজ করি। এখানে যে বাস্তবতাটা তুলে ধরা হয়েছে, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ধরনের ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন তো 4 দিন পরে, এই প্রেক্ষিতে আসলে আপনাদের পক্ষ থেকে কি আহ্বান থাকবে? কারণ নির্বাচনে নানান ধরনের অনিয়ম হওয়ার একটা আশঙ্কাও দেখা যাচ্ছে, given the facts that have been presented here. So আপনাদের আহ্বান কি? আমাদের উপস্থাপনা শুরুতে বলেছি, আমাদের আজকের উপস্থাপনাটা আপনাদের সামনে প্রকাশ করার উদ্দেশ্য কিন্তু এটাই যে সকল অংশীজনকে বিষয়গুলো অবহিত করা, ফ্ল্যাগ রেজ করা, যে এগুলো হচ্ছে ইতিমধ্যে এই ধরনের প্রয়াস ঘটেছে এবং আরো ঘটবে সম্ভবত, এবং আরো ঘনীভূত হওয়ার ঝুঁকি আছে। সেই কারণে আমি রিপিট করছি, নির্বাচন কমিশন বিশেষ করে নেতৃত্বস্থানীয় অবস্থানে যেহেতু আসে, সাংবিধানিকভাবে আইনগতভাবে নির্বাচন কমিশন এবং তার নেতৃত্বাধীন বা তার আওতাধীন সরকারি প্রতিষ্ঠানগুলো, সরকার এবং মাঠ পর্যায়ে সরকারি কর্মচারী যারা দায়িত্বপ্রাপ্ত, তার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলো, আইন প্রকাশ সংস্থা, তাদের সকল কর্মী যারা আছেন এবং বিশেষ করে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলো, তাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে নিরপেক্ষ পালন করা। রাজনৈতিক দলগুলোর, আমি রিপিট করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। তাদের অভিজ্ঞতা যদি স্মরণ থাকে, গত 16 বছর তারা নির্বাচন করতে পারেনি, বাংলাদেশের মানুষ নির্বাচন অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, সেই কারণে অন্য সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো ভুক্তভোগী, তারাও সাফার করেছে। কাজে এই অভিজ্ঞতাকে মনে রেখে তারা শুধু এই বিষয়টাকে বিবেচনা রাখা উচিত যে নির্বাচন হচ্ছে নির্বাচন, জনগণের রায়কে মেনে নিতে হবে, এবং এই চেতনাটা যদি ধারণ করেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, তাহলে আমি বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এবং সকলের জন্য শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা এখনো আছে। আমি সেটাই প্রত্যাশা করব। এবং বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে শুধুমাত্র রাজনৈতিক দল প্রার্থীর জন্য, মানে সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে শুধুমাত্র রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নয়, সমান প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেন তারা কিন্তু ভোটারদের নিরাপত্তা, সকল ভোটারের নিরাপত্তা, পাশাপাশি বিশেষ করে যারা সংখ্যালঘু, যারা নারী, যারা বৃদ্ধ, যারা শিশুরা ভোটার নয় কিন্তু তাদের নিরাপত্তার বিষয়গুলো থাকে, ধর্মীয় এবং অন্যান্যভাবে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের নিরাপত্তার বিষয়গুলো, ডিসেবল যারা প্রতিবন্ধী তাদের নিরাপত্তা, বিভিন্নভাবে বৈচিত্র্যের মানুষ, আদিবাসী, জেন্ডার ডাইভার্স কমিউনিটি, সকলের নিরাপত্তা নিশ্চিত করে যারা নির্বাচন হয় সেটি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের পাশাপাশি অন্য সংস্থাগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলো, কারণ ভোট তারা কিন্তু তাদের কাছেও যাওয়ার কথা, এই বিষয়টি মনে রাখতে হবে। মূল দায়িত্ব রাজনৈতিক দলের। আসসালামু আলাইকুম, আমি সোহাগ, আমি দীপ্ত টেলিভিশনে আছি। স্যার, এই নির্বাচনে কিন্তু বেশ ঘুরে ফিরে একটা কথা আসছে, সেটি হচ্ছে ঋণ খেলাপির যে বিষয়গুলো। তা আমরা দেখেছি যে আসলে ঋণ খেলাপি হওয়ার পরেও যেটি বাংলাদেশ ব্যাংকের এই অনুযায়ী, আইন অনুযায়ী আছে যে 2% দেওয়ার পরে রিশিডিউল দিয়ে আবার সেটা করার পরে আমরা দেখলাম যে কিছু কিছু প্রার্থী যারা 2% সেই ঋণের টাকাটা জমা না দিয়ে 0.5% টাকা দিয়েও তারা কিন্তু নির্বাচনে
অংশগ্রহণ করছে। স্যার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটি হচ্ছে এখানে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে একটা সুযোগ নির্বাচন কমিশন করে দিয়েছে, যেটা আগে ছিল 1 সপ্তাহ আগে একটা সময়সীমা, সেটাকে নির্বাচনের আগে সরি প্রার্থীদের দাখিল জমা দেওয়ার আগে ডেট করা হয়েছে। এটা একটা যারা ঋণ খেলাপি তাদেরকে আরো বেশি পোষণ করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এটা হচ্ছে যে একদিক থেকে এখানে একটা আদালতের বিষয় যেটা আগে আলোচনা হয়েছে, আরেকদিক থেকে ব্যাংকগুলোর যোগ সাজসের বিষয়। ব্যাংক কর্তৃপক্ষগুলো তাদেরকে যখন ঋণ খেলাপিতার তালিকা থেকে 2.5% স্থলে স্বল্পতম ইয়ের মাধ্যমে পরিশোধের মাধ্যমে তাদের খেলাপিতার তালিকা থেকে মুক্ত করে দেয়, তো সেই দায়টা ব্যাংক দিতে হবে। এটা নির্বাচন কমিশনের দেখার এখতিয়ার আছে, কিন্তু এটার দায়গুলো কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, এবং নির্বাচনের আগে এই ধরনের পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি যাচাই করা। আমি নির্বাচন কমিশনের পক্ষে বলছি না, বিপক্ষে বলছি না। আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা দেখতে হবে, তাদের প্রায়োরিটাইজেশন প্রাধান্যের ক্ষেত্রগুলো দেখতে হবে। তাদের পক্ষে হয়তো বা চট করে এগুলো সম্ভব হয়নি, হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে সম্ভব। আমাদের একটা কথা মনে রাখতে, আপনার বিষয়গুলো যেহেতু আপনাদেরকে হাউন্ট করছে, এগুলো আপনাদেরকে উত্তেজিত করছে, আপনাদেরকে উদ্বিগ্ন করছে, এগুলো ভুলে যাবেন না। নির্বাচন পর এগুলো তুলে ধরা, কারণ যদি এই বিষয়গুলি প্রমাণিত হয় যে এখানে আইনের লঙ্ঘন হয়েছে, তাহলে কিন্তু নির্বাচনের পর এমনকি সামনের নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থী দেওয়া বা সংসদ দেশের পদ বাতিল হতে পারে। ঠিক আছে, এই বিষয়টি আমরা যদি নির্বাচন কমিশন এবং অন্যান্য সংস্থাগুলো, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, এদের উপরে চাপ অব্যাহত রাখি, তাহলে কিন্তু সেটা সব আপনারা প্লিজ ওইটা একটু দয়া করে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর রেজিং দিস পয়েন্ট।